লেখিকা বর্ষা ঘোষের দায়িত্ব। কি রে চৈতালি, তুই রেশনের দোকানে লাইনে দাঁড়িয়েছিস? তোর তো পরশু বিয়ে। এই কড়া রোদে দাঁড়িয়ে থাকার কি দরকার? প্রতিবেশী সুলতা কাকিমার কথায় চৈতালি হেসে বলল, কেন গো কাকিমা, বিয়ে বলে কি কাজ করা বারণ? সুলতা দেবী অবাক হয়ে বললেন, তা নয় রে, কিন্তু তোর বাবা মা তো আছেন, তুই এত রোদে দাঁড়িয়ে থাকলে মুখটা খারাপ হয়ে যাবে। চৈতালি ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, বাবার শরীরটা ভালো নেই, বিয়ের সব কাজও বাবাকেই সামলাতে হচ্ছে। এতদিন অফিস সামলে বাজার রেশন সংসারের সব কাজ আমিই করেছি, এখন বিয়ে ঠিক হয়েছে বলে কি সব দায়িত্ব ছেড়ে বসে থাকবো? পাশে দাঁড়িয়ে থাকা আরেক প্রতিবেশী বললেন, দেখিস বিয়ের আগে সব মেয়েই এসব বলে, পরে শ্বশুরবাড়ির চাপে আর কিছুই করতে পারে না। তাই বলি, একটা ছেলে সন্তান থাকাই ভালো। চৈতালি আর কোনো উত্তর দিল না। এই ধরনের মানসিকতার মানুষের সঙ্গে তর্ক করে লাভ নেই। বাজার আর রেশনের জিনিস নিয়ে বাড়ি ফিরে এসে বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। তখন ভেতর থেকে বাবার কথা শুনতে পেল। রঞ্জিত বাবু বলছেন, অফিস থেকে একটা লোন নিয়েছি, মেয়ের বিয়ে একটু ধুমধাম করে না দিলে হয়? চৈতালি কিছু বলবে না, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। এতদিন সংসারের সব ভার একা সামলেছে মেয়েটা। মীনা দেবী বললেন, আমার কিছু গয়না আর জমানো টাকা আছে, পুরনো গয়নাগুলো ভেঙে নতুন করে বানিয়ে দেব। সব কথা শুনে চৈতালি আর চুপ থাকতে পারল না। ঘরে ঢুকে বলল, বাবা, তোমাকে না বলেছিলাম লোন নিও না? ঠাম্মি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ রে বাবা, নতুন বাড়ির লোন এখনো শোধ হচ্ছে, আবার নতুন লোন কিভাবে শোধ করবি? চৈতালি দৃঢ় গলায় বলল, এই কারণেই তো আমি বারণ করেছিলাম, আমার বিয়েতে কোনো জাঁকজমকের দরকার নেই। আর বাবা, রঞ্জিত বাবু মেয়ের মাথায় হাত রেখে বললেন, পাগলি মেয়ে, তুই তো আমাদের একমাত্র সন্তান, তোর জন্য আমাদের কোনো শখ সাধ থাকবে না? চৈতালি বাবার হাত ধরে বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, এই লোনের টাকা আমি আমার চাকরির বেতন থেকে শোধ করব। রঞ্জিত বাবু আপত্তি জানালেন, এসব কথা বলিস না, শ্বশুরবাড়ির লোক শুনলে কি বলবে? বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে টাকা দেবে, এটা ভালো দেখায় না। চৈতালি প্রশ্ন করল, কেন ভালো দেখায় না? একটা ছেলে যদি তার বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? আমি অতনুর সঙ্গে কথা বলবো, ও যদি রাজি না হয় তাহলে আমি এই বিয়ে করব না। সেদিনই চৈতালি হবু স্বামী অতনুকে সব খুলে বলল। অতনু বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমার বাবা মায়ের দায়িত্ব আমি নেব, আর তুমি তোমার বাবা মায়ের দায়িত্ব নেবে, এতে সমস্যা কোথায়? আমার বা আমার পরিবারের কোনো আপত্তি নেই। অবশেষে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় বাড়ির সামনে অনেক প্রতিবেশী দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহা, মেয়েটাই তো ছিল বাবা মায়ের ভরসা, এখনো চলে গেলে খুব কষ্ট হবে। তাই বলি, একটা ছেলে সন্তান থাকলে ভালো। চৈতালি চোখের জল সামলে বলল, তোমরা এমন ধারণা নিয়ে বসে থাকো কেন? মেয়ে কি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে না? বিয়ে হয়ে গেলেই কি বাবা মা পর হয়ে যায়? আমি এতদিন যেমন তাদের পাশে ছিলাম, বিয়ের পরও তেমনই থাকব। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা আর তোমার 1 মাসের ওষুধ এনে রেখেছি, মাসের শেষে আমাকে মনে করিয়ে দিও। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার মাথার ব্যথার ওষুধটাও আছে। আর ঠাম্মিকে বলল, ঠাম্মি, এত গরমে বারবার চা খেও না, প্রেশারের ওষুধটা নিয়ম করে খাবে। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল চৈতালি। মীনা দেবী আর রঞ্জিত বাবুও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঠাম্মি মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা মা, ভালো থাকিস, তোর মতো মেয়ে যেন সবার ঘরে জন্মায়। শ্বশুর বাড়িতে পৌঁছানোর পর বরণডালা নিয়ে চৈতালিকে ঘরে তুললেন তার শাশুড়ি সুলোচনা দেবী।
সব নিয়মকানুন মিটে যাওয়ার পর চৈতালি নিজের ঘরে বসে বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। সেই সময় তার দুই পিসি শাশুড়ি ঘরে ঢুকলেন। একজন কটাক্ষ করে বললেন, বাবা সবে তো এটাই, এরই মধ্যে বাপের বাড়িতে ফোন শুরু হয়ে গেছে, আমাদের সময় এসব ছিল না। অন্যজন বললেন, যাই হোক, কথা হয়ে গেলে নিচে এসো, সবাইকে পায়েস পরিবেশন করতে হবে। চৈতালি কিছু না বলে মাথা নাড়ল। পায়েস পরিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার তার ফোন বেজে উঠল। ওপারে মীনা দেবী, মা, বাবার মাথার ব্যথার ওষুধটা কোথায় রেখেছিস? খুঁজে পাচ্ছি না। চৈতালি বলল, দেওয়াল আলমারির দ্বিতীয় তাকে দেখো, সেখানেই আছে। ফোনের কথা শুনে বড় পিসি শাশুড়ি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বেয়ান, এবার নিজেদের দায়িত্ব নিজেরাই নিন, মেয়ে তো এখন শ্বশুর বাড়ির মানুষ। কথাটা শুনে সুলোচনা দেবী শান্ত গলায় বললেন, কেন ঠাকুরঝি, শ্বশুর বাড়িতে এসেছে বলে কি বাবা মা পর হয়ে গেল? ও শ্বশুর বাড়ির দায়িত্বও নেবে, আবার বাবা মায়ের দায়িত্বও নেবে। সুলোচনার কথায় পিসি শাশুড়িরা মুখ বাঁকিয়ে চলে গেলেন। কিন্তু সেখান থেকে শুরু হলো নতুন সমস্যা। চৈতালি অফিস থেকে ফেরার পথে মাঝে মধ্যে বাপের বাড়িতে যেত। তাদের প্রয়োজনীয় জিনিস কিনে দিত, ওষুধ এনে দিত, খোঁজ খবর নিত। সে যেমন নিজের শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করত, তেমনি নিজের বাবা মায়ের প্রতিও কর্তব্য করতে ভুলত না। কিন্তু এই বিষয়টি মোটেই ভালো লাগছিল না তার বড় যা শর্মিষ্ঠার। ধীরে ধীরে সেই অসন্তোষ বাড়তে শুরু করলো, আর সেখান থেকেই তৈরি হলো নতুন এক ঝড়ের সূচনা। চৈতালি নিজের অফিসের কাজ সামলানোর পাশাপাশি শ্বশুরবাড়ির সংসারের কাজেও সমানভাবে হাত লাগাতো। কিন্তু তার এই আন্তরিকতা মোটেও ভালো লাগতো না তার বড় যা শর্মিষ্ঠার। কোনো না কোনো কারণে শর্মিষ্ঠা সবসময় চৈতালিকে খোঁচা দেওয়ার সুযোগ খুঁজত। একদিন সকালে জলখাবার তৈরির সময় চৈতালি বলল, দিদি, তোমার তো ময়দাটা মাখা হয়ে গেছে, আমি লুচিগুলো বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। শর্মিষ্ঠা ঠোঁট বাঁকিয়ে বলল, তাও ভালো, তুমি রান্নাঘরে এলে। যেভাবে মাকে বশ করে রেখেছ, তাতে তো মনে হয় না কোনোদিন রান্নাঘরে পা দাও। তারপর ব্যঙ্গ করে বলল, আচ্ছা, কি দিয়ে বশ করলে একটু শিখিয়ে দেবে? চৈতালি মুচকি হেসে উত্তর দিল, ভালোবাসা দিয়ে। ভালোবেসে সবাইকে আপন করে নেওয়া যায়। এমন উত্তর আশা করেনি শর্মিষ্ঠা। সে ভীষণ রেগে গেল, কিন্তু মুখে আর কিছু বলল না। পরের দিন অফিস থেকে ফিরে চৈতালি সবার জন্য রাতের খাবার রান্না করলো। রান্না শেষ করে নিজের ঘরে যাওয়ার পর শর্মিষ্ঠা চুপি চুপি রান্নাঘরে ঢুকে তরকারির মধ্যে অতিরিক্ত লবণ মিশিয়ে দিল। তার উদ্দেশ্য ছিল সবার সামনে চৈতালিকে অপমান করা। রাতে সবাই খেতে বসেছে। চৈতালি আর শর্মিষ্ঠা মিলে খাবার পরিবেশন করছে। প্রথম গ্রাস মুখে দিয়েই সুলোচনা দেবী বুঝতে পারলেন যে তরকারিতে লবণ অনেক বেশি হয়েছে। তিনি শান্ত গলায় বললেন, চৈতালি, তুমি কি রান্নাটা চেখে দেখোনি মা? লবণটা একটু বেশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠা বলে উঠল, তাহলে মা, আপনার দায়িত্ববান ছোট বৌমা কেমন দায়িত্ব পালন করে বুঝতেই পারছেন। শুধু অফিস সামলালেই হয় না, সংসারটাকেও ভালোবেসে করতে হয়। চৈতালি অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না এমন ভুল কিভাবে হলো। তবে সে কোনো প্রতিবাদ করল না, কারণ সে জানত সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাড়ালে সংসারের অশান্তি হবে। তবে তার মনে সন্দেহ হয়েছিল এর পেছনে শর্মিষ্ঠার হাত আছে। কয়েকদিন পর সেই সন্দেহ সত্যি প্রমাণিত হলো। সেদিন সকালে চৈতালি সবার জন্য জলখাবার তৈরি করে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে শর্মিষ্ঠা হাতে লঙ্কার গুঁড়োর শিশি নিয়ে রান্নাঘরে ঢুকলো। ঠিক সেই সময় রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন সুলোচনা দেবী। হঠাৎ তার চোখে পড়ল শর্মিষ্ঠা খাবারের মধ্যে অতিরিক্ত লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে কঠোর গলায় বললেন, বড় বৌমা, তোমার কাছ থেকে আমি এমন ছোট মনের পরিচয় আশা করিনি। শর্মিষ্ঠা ভয়ে চমকে উঠল।
সুলোচনা দেবী বললেন, ছোট বৌমাকে সবার কাছে খারাপ প্রমাণ করতে গিয়ে তুমি নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলছো বুঝতে পারছো? এই ধরনের কাজ আর যেন কোনোদিন না দেখি। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শর্মিষ্ঠা। এর কিছুদিন পর হঠাৎ একদিন অফিসে কাজ করার সময় চৈতালির ফোন বেজে উঠল। ওপারে মীনা দেবীর কাপা গলা, মা, তোর বাবার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। কি করব বুঝতে পারছি না, তুই একবার আসতে পারবি? কথা শুনে চৈতালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে গেল। খবর পেয়ে অতনুও দ্রুত সেখানে পৌঁছে গেল। দুজনে মিলে রঞ্জিত বাবুকে হাসপাতালে ভর্তি করলো। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। খবর পেয়ে সুলোচনা দেবী এবং অতনুর বাবা আশুতোষ বাবু হাসপাতালে এসে পৌঁছালেন। সব কথা শোনার পর আশুতোষ বাবু কিছু টাকা চৈতালির হাতে দিয়ে বললেন, মা, কোনো চিন্তা করো না, যতটা পারি আমরা তোমাদের পাশে আছি, আরও প্রয়োজন হলে আমাকে বলবে। কথাগুলো শুনে চৈতালির চোখ ভিজে উঠল। সফলভাবে রঞ্জিতবাবুর অপারেশন হলো। কয়েকদিন চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে চৈতালি বাবার কিছু ওষুধপত্র কেনার জন্য ওষুধ দোকানে ওষুধ নিচ্ছিল। এমন সময় সে প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা। তিনি বললেন, কিরে চৈতালি, কেমন আছিস? তোর বাবা কেমন আছে? চৈতালি বলল, ভালো আছি, বাবা ভালো আছে এখন। সে প্রতিবেশী কাকিমা আবার বললেন, তোর বাবা মায়ের খুব ভাগ্য ভালো রে, তোর মতন একজন সন্তান পেয়েছে। আর তোর শ্বশুর বাড়ির সকলেও খুব সাপোর্টিভ। আমার মেয়েকে তো শ্বশুর বাড়ি থেকে খুব একটা আসতে দেয় না। জানিস, সেদিনই তুই যে বলেছিলি কথাগুলো, একটা মেয়ে পারে তার বাবা মায়ের দায়িত্ব নিতে। আজ সে কথাটার মানে আমি খুব ভালোভাবে বুঝেছি। তারপর একটু থেমে বললেন, বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্য শুধু ছেলে সন্তানের প্রয়োজন হয় না, একজন কন্যা সন্তানও পারে সমানভাবেই বাবা মায়ের দায়িত্ব নিতে। কিন্তু দেখ, আমার ছেলে চাকরি সূত্রে যেখানে থাকে, বৌমাও সেখানেই থাকে। তোর তো কাকুর শরীর খারাপ হলে শুধুমাত্র টাকাটা পাঠিয়ে দেয়, কিন্তু নিজেরা প্রয়োজনে একবারও আসে না। চৈতালি বলল, ভালো থেকো কাকিমা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। এর ঠিক দুদিন পরে চৈতালির মা মীনা দেবী বললেন, মা, এবার তোকে শ্বশুর বাড়ি যেতে হবে। তোর বাবা একটু সুস্থ রয়েছে, ওনারা কিছু ভাবতে পারেন। চৈতালি আবার শ্বশুর বাড়িতে ফিরে এলো। কিন্তু বাড়িতে ঢুকতেই সুলোচনা দেবী বললেন, দাঁড়াও ছোট বৌমা, তোমার সঙ্গে আমার কথা আছে। চৈতালি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সুলোচনা দেবী বললেন, তোমার বাবা এখনো পুরোপুরি সুস্থ হননি, তোমার মা একা, ঠাম্মিরও বয়স হয়েছে, তুমি ওদের একা রেখে চলে এলে কেন? চৈতালি কিছু বলার আগে তিনি আবারও বললেন, তুমি অন্তত 1 সপ্তাহ বাপের বাড়িতে থাকবে, আমি অতনুকে বলে দেব। ঠিক তখনই শর্মিষ্ঠা এসে বলল, মা, এসব কিন্তু দিন দিন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সুলোচনা দেবী প্রশ্ন করলেন, কেন? শর্মিষ্ঠা বলল, আমি তো কখনো এত ঘন ঘন বাপের বাড়ি যাই না, আর আমার বাবা মাও এত লোভী নন যে মেয়ের ভরসায় বসে থাকবেন। কথাটা শুনে সুলোচনা দেবীর মুখ গম্ভীর হয়ে গেল। সুলোচনা দেবী বললেন, তোমার দাদা আছে বলেই তোমার বাবা মাকে তোমার উপর নির্ভর করতে হয় না। তোমার দাদা সব দায়িত্ব পালন করেছে। তারপর চৈতালির দিকে তাকিয়ে বললেন, কিন্তু চৈতালি তো তার বাবা মায়ের একমাত্র সন্তান, ওর বাবা মায়ের দায়িত্ব কে নেবে? শর্মিষ্ঠা চুপ করে রইল। সুলোচনা দেবী আবারও বললেন, বড় বৌমা, তুমি একজন মেয়ে হয়েও আরেকজন মেয়ের মনের অবস্থা বোঝার চেষ্টা করো না। নিজের সংকীর্ণ ধারণাগুলো থেকে বেরিয়ে আসো, দেখবে তুমিও ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখতে পারবে। শর্মিষ্ঠার আর কোনো উত্তর ছিল না। কিছুদিন পর রঞ্জিতবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তখন চৈতালি আবার শ্বশুর বাড়িতে ফিরে এলো। একদিন বিকেলে হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে শর্মিষ্ঠা অবাক হয়ে দেখল তার বাবা মা দাঁড়িয়ে আছেন। তোমরা হঠাৎ? শর্মিষ্ঠা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তার বাবা মা কোনো উত্তর না দিয়ে সোজা সুলোচনা দেবীর ঘরের দিকে চলে গেলেন। শর্মিষ্ঠার বুক ধড়ফড় করতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন তার শাশুড়ি হঠাৎ করে তার বাবা মাকে ডেকে পাঠিয়েছেন।
মনের মধ্যে অজানা এক ভয় নিয়ে সে তাদের পেছন পেছন এগিয়ে গেল। আর ঠিক সেখানে থেকেই শুরু হতে চলেছে গল্পের নতুন মোড়। বেশ কিছুক্ষণ পর সুলোচনা দেবী শর্মিষ্ঠাকে ঘরে রাখলেন। ঘরে তখন উপস্থিত ছিলেন শর্মিষ্ঠার বাবা মা সুলোচনা দেবী। শর্মিষ্ঠা ঘরে ঢুকতেই তার মা গভীর স্বরে বললেন, জানিস মা, ভুলটা আসলে আমাদেরই। ছোটবেলা থেকে তোকে খুব একটা শাসন করিনি, হয়তো সেই কারণেই তোর মনে এই ভুল চিন্তা আর অহংকার বাসা বেঁধেছিল। শর্মিষ্ঠা অবাক হয়ে বলল, তোমরা কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় ট্রেতে করে চা নিয়ে ঘরে ঢুকলো চৈতালি। সে সবার হাতে একে একে চায়ের কাপ তুলে দিল, তারপর চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। শর্মিষ্ঠার মা আবারও বললেন, জানিস মা, শুধু চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না, মানুষের মনটাও সুন্দর হতে হয়। একটু থেমে তিনি বললেন, মনে আছে সেদিনের কথা, যেদিন তোর বাবার হার্টের ওষুধটা শেষ হয়ে গিয়েছিল? তোর দাদার বৌদি বাইরে বেড়াতে গিয়েছিল, বাড়িতে আর কেউ ছিল না। আমি তোকে ফোন করে বলেছিলাম ওষুধটা এনে দিতে, কিন্তু তুই বলেছিলি এই গরমে তোর পক্ষে বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয়। আমাকে বলেছিলি তুমি নিজেই গিয়ে নিয়ে এসো। আমি তখন একা ছিলাম, তোর বাবাকে একা রেখে বাড়ি থেকে আমার বেরোনো সম্ভব ছিল না। কথাগুলো শুনে শর্মিষ্ঠা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার সুলোচনা দেবী বললেন, সেদিন তুমি যখন তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলে, আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তোমাদের কথোপকথন শুনে আমার মনে হয়েছিল নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজন আছে। তাই আমি তোমার মাকে ফোন করে পুরো ব্যাপারটা জানার পর যখন শুনলাম তুমি যেতে অস্বীকার করেছো, তখন জানতে পারি তোমার বাবার হার্টের ওষুধ খুব জরুরি ছিল। সময় মতো ওষুধ না পেলে বড় ধরনের সমস্যা হতে পারত। তাই আমি চৈতালিকে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে যেন ওষুধটা তোমাদের বাড়িতে পৌঁছে দেয়। চৈতালি কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে কাজটা করেছিল। চৈতালির দিকে তাকিয়ে সুলোচনা দেবী মৃদু হেসে বললেন, মানুষের আসল পরিচয় তার ব্যবহার আর দায়িত্ববোধে। সেই দিন চৈতালি সেটাই প্রমাণ করেছিল। শর্মিষ্ঠা চোখে তখন জল টলমল করছে। সুলোচনা দেবী এবার ধীরে ধীরে বললেন, জানো মা, তুমি বড়লোকের মেয়ে, আবার বড়লোক বাড়ির বউও, কিন্তু জীবনে যতই ঐশ্বর্য, আরাম আর সম্মান আসুক না কেন, মানুষের পা সবসময় মাটিতেই রাখা উচিত। তিনি আরও বললেন, আর বাবা মা হলেন ঈশ্বরের সমান, তাদের সেবা করার সুযোগ সব সন্তান পায় না, যারা পায় তারা সত্যি ভাগ্যবান। কথাটা বলতে বলতে সুলোচনা দেবীর গলাটা একটু ভারী হয়ে এলো। তিনি বললেন, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমরা 3 বোন মামার বাড়িতে মানুষ হয়েছি, তাই বাবা মা না থাকার কষ্ট আমি খুব কাছ থেকে অনুভব করেছি। ছোটবেলা থেকেই বুঝেছি জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। একটু থেমে তিনি আবারও বললেন, তাই মনে মনে ঠিক করেছিলাম আমার সংসারে আসা কোনো মেয়েকে আমি কখনো তার বাবা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবো না। আমি যা পাইনি অন্যের সুখের মাধ্যমে সেই অভাব পূরণ করার চেষ্টা করব। সুলোচনা দেবীর কথাগুলো যেন শর্মিষ্ঠার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। হঠাৎ সে আর নিজেকে সামলাতে পারল না, চোখের জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সত্যি মানুষ হতে পারিনি। নিজের স্বার্থ আর অহংকারের মধ্যে ডুবে গিয়ে তোমাদের কষ্ট বুঝতেই পারিনি। শর্মিষ্ঠার বাবা মা তাকে বুকে টেনে নিলেন। তার বাবা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বললেন, না মা, নিজেকে এত দোষ দিস না। মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে তা শুধরে নেওয়ার সাহস সবার থাকে না। আজ তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শর্মিষ্ঠা এবার চৈতালির দিকে এগিয়ে গেল, 2 হাত ধরে কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিও বোন। তোমাকে সব সময় প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছি, তোমার ভালো কাজগুলো দেখেও হিংসা করেছি। সেই হিংসা আমাকে এতটাই ছোট করে দিয়েছিল যে আমি নিজের ভুলগুলো দেখতে পাইনি। চৈতালি মৃদু হেসে তার হাত শক্ত করে ধরে বলল, ক্ষমা চাইছো কেন? পরিবারের মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, গুরুত্বপূর্ণ হলো আমরা যেন ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করে নিতে পারি।
সুলোচনা দেবী স্নেহ ভরে শর্মিষ্ঠার মাথায় হাত রেখে বললেন, দিন শেষে মানুষ নিজের ভুল বুঝতে পারলেই তার জীবনের নতুন শুরু হয়। আজ থেকে তুমি শুধু নিজের শ্বশুর শাশুড়ির নয়, নিজের বাবা মায়ের প্রতিও সমান দায়িত্ব পালন করবে। তাদের ভালোবাসবে, খোঁজ নেবে, পাশে থাকবে। ঠিক তখনই চৈতালি হেসে বলে উঠল, ওমা, বাবা মা কি শুধু শ্বশুর শাশুড়ি নন, জন্মদাতা বাবা মাও তো আমাদের কাছে সমান শ্রদ্ধার, সমান ভালোবাসার। তাদের যত্ন নেওয়াও আমাদের কর্তব্য। চৈতালির কথা শুনে ঘরের সবাই মুচকি হেসে উঠল। সেই হাসির মধ্যে যেন অনেক দিনের অভিমান, ভুল বোঝাবুঝি আর দূরত্ব গলে গেল। সেদিন শর্মিষ্ঠা শুধু নিজের ভুলই বুঝতে পারেনি, সে বুঝেছিল মানুষের প্রকৃত বড়ত্ব ধনসম্পদে নয়, ভালোবাসা, দায়িত্ববোধ, নম্রতা এবং মানবিকতার মধ্যে লুকিয়ে থাকে। একজন মেয়েও পারে সারা জীবন তার বাবা মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য সমানভাবে পালন করতে। সত্যি, মানুষের আসল পরিচয় তার অর্থ, সৌন্দর্য বা সামাজিক অবস্থানে নয়, তার আচরণ, মানবিকতা এবং দায়িত্ববোধে। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের সম্মান করা, পাশে থাকা এবং প্রয়োজনে সাহায্য করা প্রতিটি সন্তানের কর্তব্য। আমাদের সমাজের আজব সৃষ্টি নিয়ম, একমাত্র পুত্র সন্তানরাই তার বাবা মায়ের দায়িত্ব নেবে, কন্যা সন্তানের পক্ষে তা সম্ভব নয় বা নিতে পারে না। এ আজব নিয়মকে ভাঙার দিন চলে এসেছে। পুত্র সন্তানের পাশাপাশি একজন কন্যা সন্তানও সমানভাবে বিয়ের পরও নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন করতে পারে। এই অধিকার তাদের আছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।